তারেক রহমানের বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি মনে করি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি আসা উচিত, রাজনীতি করা উচিত। কথায় কথায় তারুণ্যের অহংকার বলে, ওনার বয়স এখন 60। উনি যদি তারুণ্যের অহংকার হয়, তাহলে যাদের বয়স 40 তারা কিসের অহংকার? 2 নম্বর হলো বাংলাদেশের রাজনীতিতে উনি খালেদা জিয়ার ছেলে, এই পরিচয়ের বাহিরে বাংলাদেশের তরুণদের নিয়ে এমন কি কি গঠনমূলক কাজ করেছে তারেক রহমান, যে কারণে তারুণ্যের অহংকার হয়েছে। আমরা যদি স্পেসিফিক এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করি, তাহলে তো আপনাদের হাতে গিয়ে পর থেকে একটা শ্রেণী, একটা অংশ যখন সারা দেশে লুটপাটের রাজনীতি এবং দখলের রাজনীতিতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করছে, পুলিশ প্রশাসন থানা থেকে পালিয়ে গেছে। থানাগুলা জনগণের বহিঃপ্রকাশ, মানে ক্ষোভের বহিঃপ্রকাশে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। পুলিশদের বসার টেবিল নাই, চেয়ার নাই, উপরের ফ্যান পর্যন্ত জনগণ নিয়ে গেছে। রাষ্ট্র যখন টোটালি আনস্টেবল এবং পুলিশের সাথে ইন্টারনাল কমিউনিকেশন যখন পুলিশ ডিপার্টমেন্টের বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে আমরা দেখেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ থানায় থানায় গিয়ে চেয়ার কিনে দিয়েছে, টেবিল কিনে দিয়েছে, ফ্যান কিনে দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে রাত জেগে থানা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে পুলিশকে নতুন ভাবে অন্তত পক্ষে একটা স্টাবল অবস্থায় নিয়ে এসে আইন শৃঙ্খলা পরিবেশকে নিয়ন্ত্রণ করা যায়। আদারওয়াইজ জনগণ কিন্তু অনেক প্যানিক হয়ে গেছিল। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে ডাকাতির ঘটনা খুব প্রবল ভাবে সংঘটিত হওয়া শুরু হয়েছিল। এই অবস্থা থেকে শুরু করে জামাত ইসলাম যেটি বারবার বলে আসছে, একটি পজিটিভ রাজনৈতিক পরিবর্তনের জন্য যা যা করা দরকার সকল পজিটিভ কাজের সাথে আমরা আছি। এখন আমাদের সাইফুল ইসলাম ভাইরা যে কথা বললো জামাতের দ্বিচারিতা, সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমি স্পষ্ট করে প্রশ্ন করতে চাই, আপনি জামাতের দ্বিচারিতা নিয়ে 5ই আগস্টের পর থেকে কোন কোন পয়েন্টে কথা বলবেন? কোন কোন পয়েন্টে জামাত দ্বিচারিতা করেছে দেখান। প্রথম কথা হলো, জামাত বাংলাদেশে রাজনৈতিক রিফর্ম চায়। আজকে বাংলাদেশে দ্বীপকক্ষ বিশিষ্ট সংসদ নাই, জামাত সেটা চায়। এটা বাংলাদেশের আজকে না হলেও টুডে অর টুমরো হবে ইনশাল্লাহ। পিআর বাংলাদেশের নতুন কনসেপ্ট যদিও হয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য আজকে পিআর না হলে আগামী দিন পিআর হবে। জামাত ইসলাম পিআর এর পক্ষে ছিল, স্টিল এখন আছে। এই সরকার অলরেডি আপার হাউজে পিআর এর ঘোষণা দিয়ে দিয়েছে। জামাত যদিও রাশেদ ভাই যদি বিরক্ত না হন একটু শর্ট করে বলবো। আমি বলেছিলাম এটাই যে জামায়াতের আরেক নেতা উনি বলল যে প্রশাসনকে ওনাদের কথায় উঠানামা করতে হবে, উঠা বসা করতে হবে। তারা পিআর চাইলো আপনার নিম্ন কক্ষে, এবার পিআর দিল উচ্চ কক্ষে মেনে নিল। আমি এই কথাগুলাই বলছি যে এক এক সময় এক এক কথা। তো এটা তো স্পষ্ট। আপনি বললেন কোন কথা, কোন কথা আপনি বলে নাই, এটা বলে নাই, আপনি বলেন তো এটা কি বলতে পারেন যে আমরা গোয়েন্দা টিম গঠন করেন? এটা এই বিষয়টা কি মানে কোনোভাবে যুক্তিসঙ্গত কথা? আসতেছি ভাইয়া, আসতেছি। প্রথম কথা হলো, জামাত কোনো দ্বিচারিতা করে নাই। জামাত আপার হাউজেও পিআর চায়, লোয়ার হাউজেও পিআর চায়। স্টিল জামাত লোয়ার হাউজে পিআর এর বিষয়ে কথা বলছে, কিন্তু হয়তোবা সার্বিক রাষ্ট্রীয় কাঠামোর কারণে জামাত আগামী জাতীয় নির্বাচনের জন্য লোয়ার হাউস যদি পিআর নাও হয় জামাত মেনে নিচ্ছে, কিন্তু জামাত অস্বীকার করে নাই। জামাত পিআর চায়, এটা জামাত দাবি, এটা গণতান্ত্রিক দলের দাবি থাকবে না ভাই? এটাকে আপনি দ্বিচারিতা বলবেন কোন সেন্সে বলেন তো? একটা রাজনৈতিক দল দাবি করতে পারে না যে আমি রাষ্ট্র সংস্কারের জন্য এটা চাই? এটা দ্বিচারিতার কি হলো ভাইয়া? এটা তো আমার রাজনৈতিক অধিকার। আপনার কথা ঠিক আছে, এটাও তো দাবি করতে পারে। আমাদের ওনাদের কথায় প্রশাসন উঠবে বসবে, ওনারা টিম গঠন করে মানে কাজ করবে, এটাও তো দাবি করতে পারে। একটা একটা করে আসতেছি, আমি দিচ্ছি ভাইয়া অ্যান্সার। ওকে, এইবার আসি আমি অ্যাডভোকেট সাইফুর রহমানের বিষয়ে। অ্যাডভোকেট সাইফুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন লয়ার এবং উনি মিরসরাই আসনের জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী। এখন দেখেন, টোটাল ঘটনার কনসেপ্ট না বুঝার কারণে, মানে বিএনপি যেটা করছে, মানে ঘটনাটা আমাদের মূলে যেতে হবে। রিসেন্টলি সাধারণ মানুষের মধ্যে, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, কুলি মানুষের মধ্যে জামাত ইসলাম নিয়ে যেটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে, এই পজিটিভ ভাইবের এগেনিস্টে বিএনপি কোনো রাজনৈতিক বয়ান তৈরি করতে পারছে না। এটা বিএনপি কে রাজনীতিতে খুবই মানে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। এখন তারা যেটা করছে, কাটসাটের রাজনীতি, ফটো কার্ডের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতিতে ঢুকে গেছে। কেন ঢুকছে দেখেন, আমি আমার এলাকার সংসদ সদস্য প্রার্থী, বা এখানে সাইফুল ভাইয়ের কথাই আমি বলতে চাই, আপনি আপনার এলাকার জনপ্রতিনিধি বা এমপি প্রার্থী,
আপনার এলাকার কন্টিনিউয়াসলি ডাকাতির ঘটনা ঘটছে, আপনার এলাকার মানুষ কোথায় যাবে? আপনার কাছেই তো যাবে। প্রশাসনকে বারবার বলা হচ্ছে এই ডাকাতদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। সাইফুর রহমান সাহেব সাংবাদিকদের সামনে স্পষ্ট বলছে, প্রশাসনের দিক থেকে বলা হচ্ছে যারা ডাকাত তাদেরকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু পলিটিক্যাল ডাকাতদেরকে কন্ট্রোল করা প্রশাসনের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গাতে যারা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত তারা এই মুহূর্তে একটা বিশেষ রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছে। এই কারণে যেটা হচ্ছে, সাধারণ মানুষজন যেখানে ডাকাতদের ধরতে যাচ্ছে, ধরার কারণে সেখানে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। জনগণ যারা ডাকাতকে ধরতে যাচ্ছে তাদেরকেও উল্টা অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, এদেরকেও ডাকাত ভাবছে। এই কারণে জনাব সাইফুর রহমান সাহেব একটা দায়িত্বশীল পর্যায় থেকে উনি প্রশাসনের এসপি ডিসির সাথে কথা বলেছে এবং ডিজিএফআই এর প্রতিনিধির সাথে উনি কথা বলেছে, যেটা ওনার সাক্ষাৎকারে আপনারা দেখবেন। উনি ওইখানে গিয়ে কোনো গোপন সলা পরামর্শ করে নাই, উনি প্রশাসনকে হুমকি দেয় নাই, উনি লাইভ ক্যামেরার সামনে প্রশাসনকে এই কথা বলেছে, আপনাদেরকে এইখানে এসে ডাকাতি বন্ধ করতে হবে, ডাকাতদেরকে গ্রেপ্তার করতে হবে। আদারওয়াইজ আমরা আজকে এখানে রাজনৈতিক প্রতিনিধিরা এসেছি, আগামী দিনে গণমানুষ যদি এখানে বিক্ষোভ করতে আসে, থানাও ঘেরাও করে, তখন কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে আসতে হবে। অতএব আপনারা এই ডাকাতদেরকে গ্রেপ্তার করুন। ডাকাতদেরকে গ্রেপ্তার করতে গিয়ে আপনারা যদি মনে করেন আপনারা পারছেন না, আপনাদের কোথায় কোথায় ডাকাতি হচ্ছে, এখানে আপনাদের সোর্সের অভাব, যেহেতু পুলিশের স্ট্রাকচার ভেঙে গেছে, আমি আপনাদেরকে সোর্স দিব, কিন্তু আপনারা ডাকাতদের গ্রেপ্তার করেন। ডাকাতদের গ্রেপ্তার করতে গিয়ে যদি আপনারা ভয় পান যে আসামিকে ধরে আনতে পারবেন না, সেইখানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের লোক সাপ্লাই দিব। এটা তো কেন সাইফুর রহমান সাহেব বলে, এটা বাংলাদেশের 300টা আসনের 300 জন এমপি প্রার্থীকে কথা বলতে হবে যে আপনারা আমার এলাকায় আইন শৃঙ্খলা অবস্থাকে অবনতি হয়ে গেছে, এটাকে রক্ষা করতে হবে। যেই সময় বাংলাদেশে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা অবস্থা ভেঙে গেছিল, পুলিশ দায়িত্ব গ্রহণ করে নাই, মাঝখানে যে 5-7 দিন গেল, জামাত ইসলাম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কি সেখানে গঠনমূলক ভূমিকা রাখে নাই? তারা কি এলাকা এলাকা পাহারা দেয় নাই? মোহাম্মদপুরের সন্ত্রাসীর কাহিনী আমরা সবাই দেখেছি, সাধারণ মানুষজন কমিটি করে করে সেখানে পাহারা দিয়েছে। তাহলে আজকে যদি একটা নির্বাচনী কনস্টিটিউশনে কন্টিনিউয়াসলি ডাকাতির ঘটনা ঘটে, মানুষের জীবন মানের নিশ্চয়তা না থাকে, মানুষজন খুনের সম্মুখীন হচ্ছে, বাড়িঘর লুণ্ঠনের সম্মুখীন হচ্ছে, সেইখানে একজন জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কাছে তাদের বারবার এই প্রশ্ন জবাব দিতে হয় যে আপনারা আমাদের জন্য কি করছেন। দায়িত্বশীল পদে থেকে সাইফুর রহমান তো এই কথা বলতে বাধ্য। আমি তো বলি এই ঘটনার প্রেক্ষাপটে বিএনপির সো কল্ড বট বাহিনীর আক্রমণের এগেনিস্টে ওনার এই কথাটাকে সাপোর্ট করে সাধুবাদ জানানো দরকার ছিল যে প্রশাসনকে আমরা সহযোগিতা করতে চাই, আপনারা যদি ভয় পান গহীন এলাকাতে গিয়ে যদি আসামিকে ধরে আনতে সহযোগিতা লাগে আমরা দিব, আপনাদের যদি কোথায় ডাকাতি হচ্ছে, কারা ডাকাতি করছে ইনফরমেশন লাগে, আপনাদের লোকজনের ঘাটতি থাকে, আমরা দিব। এখানে অপরাধের কি হলো? এখানে দোষের কি হলো? সাইফুর রহমান ভাইরা তেমন কথা বলবেন না, কারণ কি আলটিমেটলি যারা ডাকাতি করছে তারা তো তাদেরই লোক, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো ঘটছে, তো এখন তারা তো চাবে না যে প্রশাসনের কাছে গিয়ে জামাতের ইসলামের এমপি প্রার্থী কথা বলুক, তাহলে তো ওই যে নিজেদের লোকজন বিপদে পড়বে। কাজে এই ধরনের বক্তব্য, আমি যেটা মনে করি সাইফুর রহমানের বক্তব্যকে আমি এখানে ডিফেন্ড করছি, উনি সঠিক কথা বলেছে এবং এই কথা যে কোনো জায়গায় সমস্যা হলে সেই জায়গায় এমপি প্রার্থী গিয়ে এটাকে বলা উচিত। এখানে আমি দোষের কিছু দেখি না, উনি ওইখানে গোপন আতাত করেন নাই, উনি ওইখানে ওসিকে হুমকি দেন নাই, ধামকি দেন নাই, উনি লাইভ প্রোগ্রাম চলছিল ভিডিওর সামনে ওসি সাহেবের সামনে পরামর্শ দিয়েছে, এটা নরমাল। এটা যদি হুমকি ধামকি হইতো, উনি জোর জুলুম করতো তাহলে হইতো। কিন্তু কারা বাংলাদেশে এখন বিভিন্ন প্রক্রিয়ায় বিসিএস পরীক্ষার ম্যানিপুলেশনে ট্রাই করছে, কাদের ফরম্যাটের মাধ্যমে আজকে আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে কোন 3 জন সচিবের মাধ্যমে সিস্টেম করে করে এসপিডিসি দেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, কারা মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করছে, কারা সচিবালয়কে কন্ট্রোল করছে, এটা দেশের মানুষের কাছে পরিষ্কার। এই কারণে এই ধরনের ঢালাও বক্তব্যকে আপনারা পরিহার করুন। রাজনীতি করতে আসছেন, স্পেসিফিক পয়েন্টে কথা বলতে হবে। আপনারা তারেক রহমানের বিষয়ে আমি কথা বলতে চাই না, আমি মনে করি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি আসা উচিত, রাজনীতি করা উচিত। কথায় কথায় তারুণ্যের অহংকার বলে, ওনার বয়স এখন 60, উনি যদি তারুণ্যের অহংকার হয় তাহলে যাদের বয়স 40 তারা কিসের অহংকার? 2 নম্বর হলে বাংলাদেশের রাজনীতিতে উনি খালেদা জিয়ার ছেলে, এই পরিচয়ের বাহিরে বাংলাদেশের তরুণদের নিয়ে এমন কি কি গঠনমূলক কাজ করেছে তারেক রহমান, যে কারণে তারুণ্যের অহংকার হয়েছে। আমরা যদি স্পেসিফিক এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করি তাহলে তো আপনাদের হাতে গিয়ে ঘা লাগবে। এই কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে রাজনীতির মাঠটাকে আর উত্তপ্ত করতে চাচ্ছি না। আমরা যেটা বলতে চাই, কাউকে নিয়ে খোঁচা মেরে কথা বলার আগে, দ্বিচারিতা বলার আগে, মুনাফিক বলার আগে
ভেবে চিন্তে নিজেদের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন, তাহলে রাজনীতি সুন্দর হবে। আমরা একটা সুন্দর রাজনৈতিক প্রেক্ষাপট চাই, গঠনমূলক কথা না বলে ঘুরায় পিছে একই কথার মধ্যে সারাদিন থেকে আর কোনো ঘটনাকে টোটাল বক্তব্য না শুনে একজন লেমেন যেমন আচরণ করবে রাজনৈতিক নেতাদের, তেমন ফটোকাটার কথা শুনে বক্তব্য দেওয়া, এটাকে ভাইরাল করা, এটা হলো একটা মূর্খতার আচরণ। এই কারণে আমি মনে করি আগামী দিনের রাজনীতি হবে জ্ঞানের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে নলেজের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছতার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে নতুন রাজনীতি। একটা রাজনৈতিক প্রক্রিয়ায় আগে এই প্রক্রিয়ায় চলছে বলে আগামী 100 বছর আমাদের এইভাবে চলতে হবে, এই সেন্স আমাদের আসলে চেঞ্জ করতে হবে। প্রেক্ষাপট আসবে, আমাদের নির্বাচন কাঠামো চেঞ্জ হবে, আমাদের ইলেকশন কমিশন পুনর্গঠন করতে হবে, আমাদের আপার হাউস লোয়ার হাউস হবে, আমাদের পিআর হবে। এগুলো বাংলাদেশের আগামী রাজনীতির বাস্তবতা। বিএনপির বাইরে যদি না বুঝে তাহলে এটা তাদের জন্য ব্যর্থতা। এবং আমি মনে করি এই সকল কিছুর জবাব আগামী নির্বাচনে মানুষ দিয়ে জামাত ইসলাম সরকার গঠন করার মাধ্যমে এর জবাব দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ এনামুল হক মনির ভাই, দেখা হবে আবার ইনশাল্লাহ।